অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। দেশে ফিরলে শপথ অনুষ্ঠান শিগগিরই গেজেট প্রকাশ। সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। মুক্ত খালেদা জিয়া, ছাড়া পেয়েছেন খসরু সহ বিএনপির 2000 নেতাকর্মী। বেরিয়ে আসছে থলের বিড়াল। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন হাসান মাহমুদ। দুবাইয়ে একাধিক বাড়ি। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, ভারতীয় গণমাধ্যমকে বললেন ডক্টর ইউনূস। বলেন দেশ এখন এক নায়কতন্ত্রমুক্ত। এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অব্যাহতি, নতুন দায়িত্বে মোহাম্মদ মইনুল ইসলাম। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত তালিকা ঘোষণার কথাও জানানো হয়। এ সময় অধ্যাপক আসিফ নজরুল জানান, দ্রুত সময়ের মধ্যেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার কে হচ্ছেন এই নিয়ে চলে জল্পনা কল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনা নৌ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সহ 15 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 6 ঘন্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, তাদের প্রস্তাব অনুযায়ী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে একজন ছাত্র প্রতিনিধি সহ 10 থেকে 15 জনের একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন তারা। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে এবং বাংলাদেশে কবে নির্বাচন হবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অধ্যাপক আসিফ নজরুল। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীর পুনর্গঠন করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি, এমনটা জানান সমন্বয়করা। যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বুধবার দেশে ফিরলেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এর আগে মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়। এছাড়া 1 জুলাই 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলেও জানানো হয়েছে। বঙ্গভবনের একাধিক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পালাতে গিয়ে এয়ারপোর্টে আটক হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে হাসান মাহমুদ নানা মন্তব্যের জন্য হন বিতর্কিত। টানা 4 মেয়াদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়ে হাসান মাহমুদ ও তার পরিবার এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দেশে অঢেল স্থাবর অস্থাবর সম্পত্তির পাশাপাশি দুবাইতে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। বাকিটা জানাচ্ছেন কায়েস রাহাত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন শত কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশে সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ, বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন। বিতর্কিত হাসান মাহমুদ বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা 16 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশে এখন এক নায়কতন্ত্র মুক্ত উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া জানান তিনি। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বাংলাদেশ এখন একনায়কতন্ত্র মুক্ত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর বিষয়ে এমন প্রতিক্রিয়া দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেলজয়ী। এখন আমরা স্বাধীন, একটি মুক্ত দেশ। আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ দখলকৃত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশ দখলকৃত ছিল। একজন স্বৈরশাসকের মতো আচরণ করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। 28 জুন 1940 সালে চট্টগ্রামে জন্ম নেয়া কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস একাধারে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদ হিসেবে। 2006 সালে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখায় অর্জন করেন শান্তিতে নোবেল পুরস্কার। তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ডেরও সদস্য। নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম অর্জন করেন। সেই সঙ্গে 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ নিজের ঝুলিতে তোলেন অসংখ্য পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি বছর প্যারিস অলিম্পিকে ছিলেন বিশেষ অতিথির আসনে। এর আগে 2016 সালে রিওতে অলিম্পিক মশাল বহন করেন তিনি। এছাড়া 2020 সালে অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা পান খ্যাতিমান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার পতনের পর খুলে দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মাঝে একদিকে ছিল সহযোদ্ধা হারানোর বেদনা, অন্যদিকে সরকারের পতনে বিজয়ের উল্লাসে মুখর। নেতাকর্মীদের দাবি, শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন তারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 26 দিন বন্ধ থাকার পর সরকার পতনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে খুলে দেয়া হয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্দোলনে নিহত ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের নামাজের জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের জন্য অনেকেই হয়ে পড়েন আবেগাপ্লুত। অনেকের দাবি সহিংসতা নৈরাজ্যের সুষ্ঠু বিচার। বন্দী নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবিও জানান তারা। সকল নির্মম হত্যা এবং বন্দী নির্যাতনের আমরা বিচার চাই, যেটা সত্যিকার অর্থে জনগণের কল্যাণের দেশ হিসেবে পরিচিত হবে। সেই দেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যিনি পালিয়ে গেছেন, আমরা অবশ্যই চাই সে পালিয়ে গেলেই যে এটা শেষ হয়ে গেছে তা নয়, তার নামে মামলা করতে হবে এবং তার বিচার করতে হবে। আন্দোলন সংগ্রামে অনেক যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি, এখনো জীবিত আছি। যে সকল ভাইয়েরা নাই, যারা গুম ছিল, তাদের পরিবারের কথা মনে পড়ছে, তাদের কষ্টের কথা মনে পড়ছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শান্তি বজায় রাখার কথাও জানান নেতাকর্মীরা। জনগণের আকাঙ্ক্ষা পূরণের একটি বৈধ সরকার প্রতিষ্ঠাকে মূল লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার হবে, সেই সরকারও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে, একটা শান্তি সুশৃঙ্খল রাষ্ট্র কাঠামো তৈরি করবে বলে আমরা যুব সমাজ আশা করি। দম্ভ এবং গায়ের জোরে যারা স্বৈর শাসক হয়, তাদের চরম পরাজয়, চরম পরিণতি, চরম পতন সেটা হয়েছে। এখন আগামী দিনে আমাদের কাজ হচ্ছে এই জনমতের ভিত্তিতে সরকার, জনরায়ের ভিত্তিতে জবাবদিহিমূলক একটা সরকার, যারা জনকল্যাণ নিশ্চিত করবে, যারা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে, রাষ্ট্র ব্যবস্থাপনা করবে, সেই সরকার গঠন হলো আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্রপতির নির্দেশক্রমে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তে এরই মধ্যে কারাগার থেকে মুক্ত হচ্ছেন নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ছাত্র আন্দোলনের বিরোধীরাই সারা দেশে সহিংসতা নৈরাজ্য করছে দাবি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের হোতা পালিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে শান্ত থাকতে হবে। সাইফুল রিপনের আরো একটি প্রতিবেদন। উদ্ভূত পরিস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির স্থায়ী কমিটির বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকার পতনের আন্দোলনে যুক্ত থাকা ছাত্র সমাজ, রাজনৈতিক দল, পেশাজীবী সহ দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে অর্জন করা স্বাধীনতা রক্ষায় প্রতিহিংসা প্রতিশোধ ভুলে সংযত হতে হবে সবাইকে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরীক, আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। তারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করবো যে তারা এ ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য ব্যবস্থা করেন। উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে রাষ্ট্রপতি কার নাম প্রস্তাব করে তারপরই দলীয় সিদ্ধান্ত জানানো হবে বলেন মির্জা ফখরুল। যখনই আমাদেরকে ডাকবে আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব। তবে আমাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি, তাদের আন্দোলনের সঙ্গে একাত্ম বোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্ম বোধ করছি। তবে আমরা প্রত্যাশা করবো যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত। এখন আমরা রাহু মুক্ত হয়েছি, আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হোতা জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসেন্ট্রেট করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি দলের চেয়ারপারসনের শান্ত থাকার আহ্বান তুলে ধরেন বিএনপি মহাসচিব।
বলেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এরই মধ্যে তাকে অনুরোধ জানিয়েছে বিএনপি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ছাত্রদের জাতীয় বীর আখ্যা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও হামলার বিষয়ে সতর্ক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় দলের নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকতে হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। দীর্ঘ 13 বছর বন্ধ থাকার পর নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণেই। যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাত্রদের জাতীয় বীর আখ্যা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও হামলার বিষয়ে সতর্ক করেন তিনি। পরিবর্তনের উষালগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এর জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে আপত্তি নেই জামায়াতের। ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে, ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে। আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না, তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি। ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় দলের নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। পুলিশের মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেয়া হলো চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। নতুন আইজিপির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত মাসে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তির মেয়াদ দ্বিতীয় দফায় 1 বছর বাড়ানো হয়। এর আগে 1.5 বছর চুক্তিতে আইজিপি পড়েছিলেন। এদিকে নতুন আইজিপি মইনুল ইসলাম এর আগে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা সরকার পতনের 1 দফা দাবিতে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটক হওয়া শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। এই চিত্র কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের। কিছুক্ষণ পরপর বেরিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়া ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশ যখন মুক্তি পেয়েছে স্বৈরাচার হাসিনার হাত থেকে, ঠিক তখন তারা রাজবন্দী ছিলেন ফরমায়েশি কারাগারে। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈঠকে বসেন 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। সেখানে সিদ্ধান্ত আসে মুক্তি দেওয়া হবে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আটক রাজবন্দীদের। তারই প্রেক্ষিতে প্রথমে জামিনে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, আন্দালিব রহমান পার্থ, ভিপি নূর ও ইশরাক হোসেন সহ রাজনৈতিক বন্দীরা। যদিও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অপেক্ষমান রেখে রাজনৈতিক নেতাদের প্রথমে মুক্তি দেওয়াকে স্বাভাবিক হিসাবে নেয়নি শিক্ষার্থীরা।
দুপুর থেকে দরকার ছিল যারা মেইন, যাদের জন্য এত কিছু আজকে, তারা নাওয়ার দিয়ে বিএপিতে বের করতেছে। আমার ছেলে বিজিএমে পড়াশোনা করে, তাকে আজকে 11 দিন ধরে নিয়ে আসছে, তার মা এখানে আছে, কানতে কানতে শেষ। আমরা মনে করি আজকের বিএপি 2024-এর বিএপি হচ্ছে এই দেশের ছাত্র জনতা। আমরা বেলবন্ড পাঠিয়ে দিয়েছে, কিন্তু তার এখনো পর্যন্ত আমরা মুক্ত পাই না। সে জগন্নাথের সমন্বয়ক নূর নবী ইসলামিক স্টাডিজের ভাই এখনো ভিতরে বন্দী। মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা জানান ডিবি অফিসে নির্যাতনের কথা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা, স্পেশালি আমি তার নামটা বলবো, এই হাত ভেঙে দিয়েছে ডিবিতে, বলেছে তোর আরেক হাত রাখবো না, তুই পড়াশোনা কিভাবে করিস আমরা দেখে দিব। তবে সব রাজমন্দির জামিননামা কেন্দ্রীয় কারাগারে না আসায় মাইকে ঘোষণা দিয়ে অনেককেই পাঠানো হয় কাশিমপুর কারাগারে। ওখানকার সাবেক স্টুডেন্ট আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাতভর ছিনতাই ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে রাজধানীর মোহাম্মদপুরবাসী। ছিনতাইয়ের ঘটনা ঘটে ঢাকা উদ্যান, 7 মসজিদ হাউজিং ও 40 ফিট এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, রাত 12টার পর অন্তত 150 ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় হানা দেয়। কয়েকটি বাসায় ঢুকে করে ছিনতাইও। এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। এই সময় স্থানীয়রা ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে মসজিদের মাইকে ঘোষণা দেন। এই সময় আহ্বানে সাড়া দিয়ে সড়কে নেমে আসেন শত শত বাসিন্দা। রাত জেগে তারা পাহারা দেন এলাকার অলিগলি। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন এই অবস্থায় বাজারে পণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সব মিলিয়ে আসলে আমাদেরকে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে নিত্যপণ্যের দ্রব্যমূল্যে আজকে বাজার দর সম্পর্কে। তো লক্ষ্মীপুরে যে নিত্যপণ্যের বাজার রয়েছে, বিশেষ করে গত কয়েকদিনের বৃষ্টির কারণে লক্ষ্মীপুরে যে কাঁচা বাজার রয়েছে ওই সবজিগুলোর যোগান কম থাকার কারণে এখানকার যে সবজির বাজার রয়েছে সেখানে যোগান কম রয়েছে এবং বর্তমানে বাজারে ক্রেতার সংখ্যা কম। আমরা এখানে যারা বিক্রেতার সাথে কথা বলেছি, সবজি সর্বনিম্ন 50 টাকা দামে পাওয়া যাচ্ছে, শসা 50 টাকা দামে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 320 টাকা দরে বিক্রি হচ্ছে এবং টমেটো 220 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য যে সবজিগুলো আছে ওগুলো 70-80 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা মাছ বাজারে গিয়েছি, মাছ বাজারে যে মাছের দাম, যে বিশেষ করে লক্ষ্মীপুরের মাছ যেসব অঞ্চল থেকে আসে কোটা বিরোধী আন্দোলনের কারণে এবং পরিবহন বন্ধ থাকার কারণে এবং এখনো জনজীবন একটু স্বাভাবিক হতে সময় লাগবে। আমাদেরকে যারা জানিয়েছেন যে মাছের যোগান কম থাকার কারণে মাছের দামটা একটু বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি কেজি মাছের দাম 20 টাকা থেকে 50 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে ইলিশ মাছ, যে লক্ষ্মীপুরে মেঘনা বেষ্টিত এলাকায়, এখানে ইলিশ প্রত্যেক 1 কেজি ওজনের ইলিশ মাছ যেটা গত সপ্তাহ ছিল 1400 টাকা, আর সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1600 টাকা। আমরা বাজারে দেখেছি যে রুই মাছ, কাতল মাছ, কালাবাস, যে অন্যান্য মাছগুলো আছে ওই মাছগুলো মাছের সাইজ অনুযায়ী 300 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে যে চিংড়ি মাছ রয়েছে, যে নদীর চিংড়ি পাওয়া যাচ্ছে, ওই চিংড়ি 800 টাকা এবং যেগুলো বড় সাইজের চিংড়ি ওগুলো 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা এখানকার যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে কয়েকদিনের মধ্যে মাছের যোগান বৃদ্ধি পাবে, তখন মাছের দাম আবার আগের অবস্থায় ফিরে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা মোরগ বাজারে গিয়েছি, সেখানে প্রতি কেজি কক মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা করে, ব্রয়লার মুরগি 170 টাকা দামে বিক্রি হচ্ছে। মুদি দোকানদাররা জানিয়েছেন যে প্রতি কেজি চাল প্রায় 3 থেকে 60 টাকা দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে চিনি এবং পেঁয়াজ গত 3-4 দিন আগে যেটা ছিল পেঁয়াজ 100 টাকা, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা দামে এবং চিনি আগে ছিল 5 টাকা দাম বৃদ্ধি পেয়েছে।
তো এখানকার যারা বিক্রেতা ছিল এবং তার সাথে আমরা কথা বলেছি, আন্দোলনের কারণে, কারফিউর কারণে, যে ঢাকার সাথে চিটাগংয়ের সাথে পরিবহন না থাকার কারণে জিনিস যোগান কম রয়েছে এবং জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। যেহেতু গতকাল থেকে কারফিউ উঠে গেছে এবং শেখ হাসিনা সরকার পতনের পর এখন জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে এবং দ্রব্যমূল্য দাম সহসায় মানুষের নাগালের মধ্যে আসবে বলে ক্রেতা এবং বিক্রেতা সবাই প্রত্যাশা করছে। লিনিয়া এ ছিল লক্ষ্মীপুর থেকে দ্রব্যমূল্যের বাজার সম্পর্কে সর্বশেষ খবর। স্বপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে সহকর্মী স্বপন আমাদেরকে জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে। ডিঙ্গি নৌকার জন্য বিখ্যাত পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর। দেশের বিভিন্ন অঞ্চলে এলাকার নৌকা আগে গেলেও আটঘরের তৈরি এই কাঠের নৌকা এবার যাবে জার্মানিতে। সবকিছু ঠিক থাকলে আগস্টে হস্তান্তর করা হবে এই নৌকা। দেশের বাহিরে নৌকা যাওয়ায় খুশি স্থানীয় নৌকা কারিগর ও বাসিন্দারা। সহকর্মী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসানের তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। এবার দেশের গণ্ডি পেরিয়ে আটঘরের নৌকা যাচ্ছে সুদূর জার্মানিতে। দক্ষিণের জেলা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর ডিঙি নৌকার জন্য বিখ্যাত। গত 2 মাস আগে জার্মানির এক নাগরিক আটঘরে ঘুরতে এসে এই নৌকা তার পছন্দ হয়। কারিগর আজিজুল হকের কাছে প্রাথমিকভাবে 10টি নৌকার অর্ডার দেন তিনি। বর্তমানে যার কাজ চলছে এবং আগস্ট মাসেই তা শেষ হবে বলে জানান এই কারিগর। 10টা আমরা অর্ডার পাইছি, আর পরবর্তী দাদা কাকা এই 10টা যদি আপনার নেওয়ার পরে হয়তো আরো আপনার ওই না তো আরো 20-30টা নৌকা অর্ডার হবে। এটা আমার একটা কোম্পানির খোলার আমার চিন্তা ভাবনা আছে। এদিকে আটঘরের নৌকা বিদেশে যাচ্ছে এ খবরে স্থানীয় জনগণ নৌকা দেখতে ভিড় জমাচ্ছে। ভবিষ্যতে যদি এইভাবে বিভিন্ন কান্ট্রিতে আমাদের এই জায়গার এই নৌকা বোটগুলো যদি নেয় তাহলে আমাদের এলাকার উন্নয়ন হইবে। আটঘরের নৌকা বিদেশের মাটিতে যাওয়ায় আমি মনে করি আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বড় ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আমাদের স্থানীয় কারিগর নৌকা বানাইতে আছে, এমনকি জার্মানি থেকে আরো অর্ডার আসে বিভিন্ন রাষ্ট্র থেকে, তাতে আমাকে ভালো। তবে কারিগররা সুন্দর করে নৌকা বানাবে, কারিগর উৎসাহ পাবে। জার্মানিতে নৌকা যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন জেলা প্রশাসন। এটা তাদের দেশে পানিতে ব্যবহারের জন্য নয়, তাদের দেশে শোপিস হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছে এবং এটা আলাপটুকু পুরোটাই প্রাথমিক পর্যায়ে জার্মানিতে পাঠানো হবে। তাদের যদি পছন্দ হয় তার পরবর্তীতে আমরা সরকারি লেভেলে এটা যোগাযোগ করে কিভাবে দেশের বাইরে পাঠানো যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ। ঐতিহ্যবাহী এই নৌকা দেশের গণ্ডি পেরিয়ে বাজার তৈরি করলে অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলবে বলে আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন, হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত, তাই তাকে সময় দিয়েছে ভারত। আপাতত ভারতেই থাকবেন হাসিনা। তার ভবিষ্যৎ পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। এবার খেলা সংবাদ। প্যারিস অলিম্পিকের 11তম দিন শেষে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। 24 স্বর্ণ সহ মোট 86টি পদক জিতেছে তারা। এদিন মেয়েদের 200 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের গাবি টমাস। 21.83 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন তিনি। মেয়েদের 3000 মিটার স্টেপল চেজে অলিম্পিক রেকর্ড গড়েছেন বাহরাইনের উইনফ্রেড ইয়াফি। আর ছেলেদের 1500 মিটার দৌড়ে অলিম্পিক রেকর্ড গড়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের কোল হকার। এদিকে মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে 4-2 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। দেশে ফিরলে শপথ অনুষ্ঠান, শিগগিরই গেজেট প্রকাশ। সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। মুক্ত খালেদা জিয়া, ছাড়া পেয়েছেন খসরু সহ বিএনপির 2000 নেতাকর্মী। বেরিয়ে আসছে থলের বিড়াল। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন হাসান মাহমুদ। দুবাই একাধিক বাড়ি।
বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, ভারতীয় গণমাধ্যমকে বললেন ডক্টর ইউনূস। বলেন দেশ এখন একনায়কতন্ত্রমুক্ত। এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অব্যাহতি, নতুন দায়িত্বে মোহাম্মদ মইনুল ইসলাম। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।